সবকিছুর জন্য মেন্টালি প্রস্তুত তো না, ভালো মন্দ সমস্ত কিছু। নাম্বার 211, নাম হচ্ছে জেসমিন, এবং এটা যদি আমরা সফল হই আমাদের সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়াবে 143-এ। জি, 143-এ। সংখ্যাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সত্যি সত্যি যদি আজকে জেসমিন তার পরিবারকে রিকগনাইজ করতে পারে, কিংবা এটা যদি জেসমিনের পরিবার হয়, আমি এভাবেও বলতে পারি, সেটা নিঃসন্দেহে অনন্য একটা অর্জন হবে আমাদের জন্য। বিকজ এই ভিডিওটা ছাড়ার পরে আমি আসলে খুব কনফিউজ ছিলাম যে এই ভিডিওটা আদৌ সফল করা সম্ভব কিনা। কারণ ওর কেসটা আমি একটু শুরুতে আপনাদেরকে মনে করিয়ে দিই। ও বলেছিল আমার বয়স হচ্ছে 21 থেকে 22 বর্তমানে, হারানোর সময় বয়স ছিল 3 থেকে 4, মা আমাদেরকে রেখে চলে গিয়েছে। লাইনটা ছিল মা আমাদেরকে রেখে চলে গিয়েছে, তখন বাবা আমাদেরকে নিয়ে চলতে তার সমস্যা হতো। আমার বাবা আমাকে এক বন্ধুর বাসায় পাঠায়, সে বাসায় যাওয়ার পরে আমাকে সামহাও সে ওখানে কোপ আপ করতে পারেনি, মানে নির্যাতনের শিকার হয়েছে। তাই আমি সে বাসা থেকে একা একা বের হয়ে যাই। বের হয়ে কি করেছি, কোথায় গিয়েছি কিছুই বলতে পারি না। আমি কয়েকদিন একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, সেই দোকানের সামনে থেকে আমাকে পুলিশ নিয়ে আসে। পরে পুলিশ আমাকে অপরাজেয় বাংলাদেশে দিয়ে দেন। এবং ও যে তথ্যটা দিয়েছিল সেটা হচ্ছে যে গুচ্ছগ্রামে হচ্ছে ওর নানু বাড়ি, এবং এই গুচ্ছগ্রামে নানু বাড়ি বললে আসলে আমাদের জায়গা থেকে কাজটা করা খুব ডিফিকাল্ট, এই কারণে যে বাংলাদেশে অসংখ্য গুচ্ছগ্রাম আছে। সৎ দুই ভাইয়ের একজন হচ্ছেন উলানিয়াতে চাকরি করতেন, এবং আমি যেখানে ছিলাম সেখানে চারপাশে পানি ছিল। তো এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা আমি বলে নিই শুরুতেই, আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, বিষয়টা আমি আরিফ ভাইয়ের কাছ থেকে জানবো। আরিফ ভাই আমাকে প্রথমে বলেন যে ভাইয়া, আমরা এই তথ্য যেটা পেয়েছি সেটা হচ্ছে আলটিমেটলি ওনার সৎ ভাইকে খুঁজে বের করা গেছে, কিন্তু ওনার আর 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 আসলে কেউ নাই। কিন্তু পরবর্তীতে আমার মেমোরি যদি আমার সাথে বিট্রে না করে, সেটা হলো উনি পরবর্তীতে আবার বললেন যে ওনার মাকে সম্ভবত খুঁজে পাওয়া গেছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এই ভিডিওটা ধারণ করতে গিয়ে যেই ভদ্রলোককে আমার ধন্যবাদ দিতে হবে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে, তিনি হচ্ছেন মনিরুল ইসলাম। আমি নিশ্চিত নই যে উনি আজকের এই ভিডিওতে থাকছেন কিনা, তবে এই মনির ভাই, যিনি আমার নাম্বারটা কিভাবে কালেক্ট করেছেন আমি জানি না, যদি উনি থাকেন তাহলে অবশ্যই আমি ওনার সঙ্গে কথা বলবো, বিস্তারিত জানবো। উনি আমাকে হোয়াটসঅ্যাপ করে যাচ্ছিলেন একের পর এক, এবং উনি প্রথম থেকেই খুবই কনফিডেন্ট ছিলেন যে এটা উনি খুঁজে বের করবেনই। এটা কিভাবে উনি করলেন সেটাও আমার জানার আছে, এবং উনি সেটা আমার সঙ্গে সঙ্গে সমসাময়িক উনি আমার যারা টিম মেম্বার আছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখেন, বিশেষ করে আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখেন, এবং পরবর্তীতে একটা পর্যায়ে উনি কিছু লোক পাঠাচ্ছিলেন বারবার ওই এলাকায় যাওয়ার জন্য, কারণ উনি আইডেন্টিফাই করতে পেরেছেন ফ্যামিলিটাকে। ওনার লোক দ্বারাও উনি স্যাটিসফাইড হতে পারছিলেন না, যে কারণে উনি নিজে যান, গিয়ে উনি আমাকে টাইম টু টাইম ওনাদের সঙ্গে কি কথা হচ্ছে, ওনাদের ছবি, ওনাদের বিস্তারিত তথ্য উনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন। যে এই হচ্ছে বিষয়। আমি খুবই খুশি হব যদি আজকে মনির ভাই ভিডিওতে থাকেন। আমি স্টিল জানি না যে কে কে এসছেন, সোর্স যদি থাকেন, যদি না থাকেন ডেফিনেটলি আমি মনির ভাইকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করার চেষ্টা করব। তো আমি সূচনা পর্ব বড় করব না, এবং আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখার জন্য, কারণ এই জেসমিন এখন ইংলিশ সাহিত্যে, মানে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছেন, এবং কোন ইউনিভার্সিটিতে পড়ছেন সেটা আমি বিস্তারিত বলে দেবো আজকে। ওনার ঠিকানা হচ্ছে ট্যাংরা 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 অনেকগুলো ট্যাংরা, এতগুলো ট্যাংরা কিভাবে হলো এটা মহিউদ্দিনকে জিজ্ঞেস করতে হবে। বেচারি আসলে কাজের লোডে ইদানিং একটু খেয়ে হারিয়ে ফেলছে, একটু না আসলে বেশি হারিয়ে ফেলছে। শ্রীপুর গাজীপুর এখানে থাকেন উনি। আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ, ওয়ার্ড নাম্বার 7, দুপাট্টা, ঢাকা। এখানে ওনারা থাকছেন, কিন্তু এই উলানিয়া গুচ্ছগ্রামের বিষয়গুলো কি সেগুলো আমি এখন পর্যন্ত নিশ্চিত না। 5টি ধাপে বরাবরের মতো আমাদের ভিডিওটি সম্পূর্ণ হবে। প্রথম ধাপ সূচনা পর্ব, দ্বিতীয় ধাপে গিয়ে আমরা কথা বলবো জেসমিনের সাথে, তৃতীয় ধাপে গিয়ে জেসমিনের পরিবার যারা দাবি করেছেন তাদের সাথে, চতুর্থ ধাপে গিয়ে আমরা মুখোমুখি করবো জেসমিন এবং জেসমিনের যাকে চিনতে পারে এরকম কাউকে, বা জেসমিন সম্পর্কে তথ্য জানে এরকম কাউকে। পঞ্চম ধাপে গিয়ে দুই পক্ষের সমস্ত মেম্বারদের সঙ্গে গেট টুগেদার। এই পুরো প্রক্রিয়ার মধ্যে ডিএনএ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। আমি আসলে বিষয়টা কিভাবে বলতে চাই যে আমরা আসলে কাজ করি লজিক্যাল ফ্রেমওয়ার্কে, কিন্তু লজিক আসলে সায়েন্স ছাড়া অর্থহীন, কিংবা সায়েন্স ছাড়াও লজিক যেমন চলে না, তেমনি লজিক ছাড়াও সায়েন্সও আবার চলে না। তো আমরা আসলে শুধু লজিক পার্টটা পূরণ করতে পারি, যুক্তি দিয়ে কাজ করি, কারণ এটা মনে রেখেছে সুতরাং এরকম একটা পরিবার পাওয়া গেছে বলে যুক্তিতে বলে যেটা তার পরিবার। কিন্তু সায়েন্সের জায়গাটা থেকে যে কাজটা ডিএনএ টেস্ট করা, সেই কাজটা আমরা সেটাও যুক্তির উপর রেখেছি, এবং সেটা আমরা ছেড়ে দিয়েছি হলো দুই পক্ষের উপরে, এবং এই দুই পক্ষ পরবর্তীতে ডিএনএ টেস্ট করে নেবেন, এই মর্মে আমাদের এখানে ভিডিওগুলো ধারণ করেন, সেটা রিটেন ডকুমেন্ট আমাদের এখানে সাইন করেন তারা। এবং শুধু তাই নয়, যে এই রিটেন ডকুমেন্ট সাইন করার পরেও আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা তাদেরকেই প্রাধান্য দিয়েছি, বা তাদেরকে নিয়ে কাজ করি যারা 18+, মানে প্রাপ্তবয়স্ক যারা, অর্থাৎ যারা বাংলাদেশের আইন অনুযায়ী নিজের ভালোর ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন। তো এই জন্যই শুধুমাত্র ছোটবেলায় হারিয়ে গিয়ে 18 বছর বয়স যাদের বর্তমানে আছে বা তারও বেশি, তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি। এছাড়াও বড় একটা কমিউনিটি আছেন যারা আলটিমেটলি হারিয়ে গেছেন, যাদের বয়স এখন অল্প, কিংবা যারা মানসিকভাবে ভারসাম্যহীন, তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি না, কারণ সেখানে ডিএনএ টেস্ট করাটা আসলে কাজের ধারা অনুযায়ী অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়ায়, নইলে সেখানে মিসম্যাচ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জায়গাটা থেকে আমরা যেহেতু দায় এড়াতে পারি না প্রাতিষ্ঠানিক জায়গা থেকে, সুতরাং আমরা তাদেরকে নিয়ে কাজ করতে পারি না। এটা আমাদের বিশাল ব্যর্থতা, বা আমরা আসলে সেখানে অপারগতা প্রকাশ করি, সবসময় অপারগতা প্রকাশ করি। তো আমি আর কথা বাড়াবো না, আমি এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে।
এত বাবা কনফিডেন্ট মা, ছিলেন? জি। এতগুলো এপিসোড করার পরে তো আমি এত কনফিডেন্ট না, কারোর ব্যাপারেই আমি কনফিডেন্ট না। আমি সবগুলো দেখি, এপিসোড দেখার পরে আমি মানে আমার মানে একটা বিশ্বাস ছিল আপনার উপরে যে আল্লাহ চাইলে সম্ভব। আলহামদুলিল্লাহ। আমি জানি না কারা আসতেছে, ওনারা ওর ফ্যামিলি কিনা। কত বছর ধরে ওনাকে চেনেন আপনারা? আমি তো আপুকে চিনি, আপু আমার বাসায় পড়তে আসতো। হ্যাঁ, তো ওখান থেকে যে 17 সাল থেকে তখন থেকে আমি আপুকে চিনি। 4-5 বছর। আপনার? আমার বোন একটা প্লেতে পড়ে। ওকে। খুবই দুষ্ট করতে চাইতো না, এজন্য আমার বাবা হচ্ছে আমার খালু। হ্যাঁ, আমার খালু তো ওকে চিনতো ছোটবেলা, আমার খালু আগে থেকে। এরপর ওকে নিয়ে আসলো, আমার মাকে বললো যে একটা মেয়ে আছে আমার কাছে, হ্যাঁ, তো তোমার আমার বোনকে পড়াবে। হুম, এরপর আসলো, এরপর আপনার সাথে পরিচয় হলো, আস্তে আস্তে ক্লোজ হলাম। ও দেখি অনেক ফ্রেন্ডলি, মানে সেম এজ কাছাকাছি। রাইট, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আপু অনার্সে পড়ে। ওকে, তো কাছাকাছি আমরা সবাই একসাথে থাকি। ওকে। সো ওর যে ফিলিংসটা, যে ওর যে ফ্যামিলি ছোটবেলা থেকে এই যে জানতাম, আমার মা বাবা জানতো ব্যাপারটা, যেরকম একটা আপু আছে। তো আমার মা বাবার আপুর প্রতি অন্যরকম একটা সিম্পলি কাজ করতো। রাইট। তো ওখান থেকে আপুর জন্য অনেক হ্যাপি লাগতেছে যে আপু এট লাস্ট পাবে এত বছর পর। যাক, আলহামদুলিল্লাহ, যদি পায় এটা হচ্ছে বিষয়। এবং আপনাদের কন্ট্রিবিউশন আছে, এবং আপনারা যে আজকে ভিডিওতে আসছেন উইলিংলি, এটার জন্য আমরা একটা বিশাল থ্যাঙ্কস পাওয়ার। তো জেসমিন, আমরা আসলে সময় নিব না। আপনাকে যারা দাবি করেছেন তারা অলরেডি চলে আসছেন আমাদের অফিসে। আচ্ছা, আবার নদীতে সব বাইরে ফিরে হয়েছে, আচ্ছা, যাইয়া পাই না, কিন্তু খোঁজ পাইছি। আমার মামা তো বোন সকিনার কাছে মনে করেন আমার ছোট মেয়ে রেখেছিলাম আচ্ছা। সাদিয়ারে। আচ্ছা, আর ওই জন্য ওকে দুই ভাই বোনেরা, এই শেষ সাথে। হ্যাঁ, ওকে দুই ভাই বোনেরা মনে করেন ওর বাবা কেন কোনানো দিছে সেটা আমি জানি না। হ্যাঁ, এটা কিন্তু ও বলছে যে বাবা তার বন্ধুর বাসায় দিছে। হ্যাঁ। কামাল ভাই, আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে যে এই যে আপনাদের এই যে পরিবারের একজন সদস্য যে মিসিং বা হারাই গেল, এইটা আপনি জানছেন কবে বা আপনারা জানছেন কবে? আমরা তো আমি জানছি বলতে আমি ওর সাথে ওই আমরা হয়তো অনেক চিনবে না। এই আপনারা চিনবেন না, মানে আপনাদের যাই হোক ডিটাচ আছে, একটা দূরত্ব আছে বোধহয় না? মনে হয় আপনি না, পুরো গল্পটা জানছেন। দূরত্ব বলতে ওরে যখন পালতে দিয়া ফেলাইছে, ওরে আমার বাবা বলতে দেয় না কিন্তু। হ্যাঁ, ওই এটা ওর- ওই বোনটা রাখি আইছে, হুম, বড় বোনটা জেসমিন, ওরে আমার বাবার কাছে রাখি আইছে এই ভাই। আর আমার বোন, যে বোন রাশিদার কথা বলছে, হুম, এরা বাবার কাছে ছিল আচ্ছা, তখন আমি ঢাকায়। আচ্ছা, তো এরা দুইজন আর এরা দুইজন আচ্ছা, দিমাস আচ্ছা, একটা ইউনিয়ন নিয়ে ইউনিয়ন, ওকে। আর আমরা ছিলাম গোবিন্দপুর ইউনিয়ন, কালীগঞ্জ নামে পরিচিত। এই উলানিয়াটা ও চিনলো কিভাবে, জানলো কিভাবে? ও হয়তো ওই সময় ওর বয়স তো মনে হয় 4 বছর 5 বছর 6 বছর। হ্যাঁ, হ্যাঁ, না 7 বছর হলো না, 5 বছর কি 6 বছর। আচ্ছা, হ্যাঁ, 6 বছর তো। হ্যাঁ, তারপর হয়তো বা পাশের ইউনিয়নে এদের বাড়ি আছে, বাড়ি আর নদীতে আমাকে বাড়ি আপনাদের বাড়ি কি উলানিয়াতে? 1 বছর আগে বাড়ি ছিল। না না, আমাদের এখন উল্লানিয়া, এখন বর্তমানে উল্লানিয়া, ওই সময় ওই যে গোসল মানে পার্শ্ববর্তী ইউনিয়ন, এই কারণেই ওর জি, জি, নামটা জি। মনে আছে। বলতে আছে, মনে আছে, বলতে পারছে, ঠিক আছে। এদের বাড়ি আবার ওখান থেকে ভাঙিয়ে যাওয়ার পরে আমাদের বাড়ির আগে আবার 1 বছর আগে আবার এদের বাড়ি ভাঙছে। আচ্ছা, এই যে এই পক্ষের সাথে আপনারা তো দুই পক্ষ এখানে বুঝতে পারছি, যেটা যদিও বাবার দুই না, আমি একটু বলি, আমাকে বলতে দেন। এই যে আমি একটু খুঁজে পাইছি আমার বোন, হুম। আমার বাবার জন্ম, আমিও যেইভাবে জন্ম দিছি এদেরকে ওইভাবেই জন্ম ভাই, দিছি। আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনাদের সাথে দেখা হয়েছে কত বছর পরে? এই যে দুই দেখা ওই যে এমন হয়েছি, দেখা আজকে দেখা হইলো। এর আগে কবে দেখা হয়েছে? 2017 থেকে দেখা হচ্ছে। 2017 সালের পরে কখনো দেখা হয় নাই। জি, তারপর 5 বছর পরে এই ঘটনার পরে ওর আপনার সাথে আমার সাথে দেখা হয়েছে আজ থেকে 10-12 বছর আগে, 12-13 বছর আগে। কিন্তু ওই সেটা আমারে চিনতে পারে না, গেলে আমি ওরে যেখানে পালতে দিছে হুম। সেই বাড়িতে আমি একদিন গেছিলাম। আচ্ছা, ঠিক আছে। মনির ভাই, আপনি একটা অসাধারণ কাজ করছেন এবং খুব ভালো কাজ করছেন। আপনার সঙ্গে তোমার হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু জানার ছিল, তারপরও আপনি আমার দর্শকদের জন্য একটু প্রথমে পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মনিরুল ইসলাম। আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, এই জি লাইফ ফর বাংলাদেশ। আচ্ছা, ওখানে আমি ডিরেক্টর হিসেবে আছি। কোথায় এটা? এটা হচ্ছে মোহাম্মদপুর বাবর রোড। আচ্ছা, বলেন ভাই, এই ভিডিওর সোর্স হিসেবে বা আপনি আমার নাম্বারটা পেয়েছেন কিভাবে? আসলে মূলত আমি এর আগে আপনার কাছে আসছিলাম হ্যাঁ। একবার, আমি আমার ওয়াইফ আসছিলাম আপনাদের অফিসে যে অ্যাড দেওয়ার জন্য। তখন আপনাকে একটা ক্যাটালগ দিয়ে গেছিলাম আমি। আচ্ছা, আচ্ছা, আপনি, হ্যাঁ, আমি তোমার বুঝিয়েছিলাম সুন্দর করে যে না, আচ্ছা, আচ্ছা, ওই যে আপনারা বোধহয় যে হাত পা জোড়া দিলে বাইরে, রাইট, রাইট। আবার যে আরেকটা আপনার একটা ভিডিও সফল হয়েছে, সুফিয়া নাকি, হ্যাঁ। যে তার হাজবেন্ডের মহিলার হলো ক্যান্সার, হ্যাঁ। হাজবেন্ডের হচ্ছে পা নেই, হ্যাঁ। তাকে আমরা পা ফিরিয়ে দিয়েছি এই প্রোগ্রামের মাধ্যমে। ও, তখন আমি আমার নাম্বারটা জি, শেয়ার জি, করলাম। জি। রাইট, রাইট। যাই হোক, আপনাদের ওই বিজ্ঞাপনটা করা হয়নি পরবর্তীতে আমার জি, কোনো কারণে। জি। তো আপনার হচ্ছে যখন আমি সারাদিন অফিস করে বিকালে যখন রাত্রে যখন বাসায় ফিরি, গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে একটু ভিডিওটা দেখি। জি। তো ওই দিনেই আগের মতো একইভাবে আমি ওই দিন দেখতেছিলাম আর কি। হুম, হুম, যখন উনি বললো যে উলানিয়া, হুম। উলানিয়া যখন বলছে তখন আমার মাথার ভিতরে ইয়ে করছে, কারণ হচ্ছে উলানিয়া হচ্ছে
উলানিয়া গোবিন্দপুর হচ্ছে আমার জন্মস্থান। আচ্ছা তো এই গোবিন্দপুরে আমার জন্মস্থান হলো, আমরা প্রায় 30 বছর আগে বরিশাল শহরে বাড়ি করছি। আচ্ছা তো ওখানে আমার বন্ধু বান্ধব আছে, ক্লাসমেটরা আছে, মানে বাল্য জীবন ওখানে গেছে আর কি, জি ওই গোবিন্দপুর ইউনিয়ন। তো ওখানে যখন উলানিয়া বলছে তখন তো আমি ভাবলাম যে সবার সাথে আমি একটু শেয়ার করি। আচ্ছা আমি রাত্র হয়ে গেছে তখন 12টা, তো কারো কারো কাছে শেয়ার করছি, কারো কারো কাছে সকালবেলা আমি ভিডিওটা শেয়ার করছি। যারা আপনার ওখানে সাংবাদিক আছে, আমার একটা বন্ধু হাসান, তারপর আমার ওই এলাকায় এসপি আছে ABM মাসুদ, ওকে শেয়ার করছি, তারপর সবাইকে মোটামুটি শেয়ার করছি। শেয়ার করার পরে দুপুরবেলা হঠাৎ করে মনে পড়লো কি আমার স্বাস্থ্য ভাই ওই এলাকায় ব্যবসা বাণিজ্য করে, জি ও বরিশাল থাকে, তো ওকে একটু শেয়ার করি। ওকে শেয়ার করার পরে ও আধা ঘন্টার পরে আমাকে বললো যে এই ইয়া তো পাওয়া গেছে। ও বললো ও বললো, তো আমি বললাম কিভাবে? বললো যে না, আমার সাথে কাজ করছে একটা ছেলে আছে শিমুল, শিমুলের বাড়ির পাশেই ওনাদের বাড়ি। আচ্ছা ওনার বাবার নাম কুদ্দুস রানী, এবং হচ্ছে হলো আমাদের একটা স্কুল আছিল চালতাতলা স্কুল, ওই চালতাতলার স্কুলের পাশেই তাদের বাড়ি। হুম তো পরে ঠিক আছে, তখন তখন আমি বললাম তাহলে এটা কিভাবে কি করা যায়। তখন ওরা আমি বললাম যে তাহলে একটা কাজ করো, 2-3টা মোটরসাইকেল নেন, নিয়ে তারপর ইয়াতে নেমে কে কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে, এনিহাও এটা বের করতে হবে। তো ওনারা বের হয়ে গেছে, 4-5 জন বের হয়েছে মোটরসাইকেল নিয়ে। বের হওয়ার পরে প্রথম সন্ধান পাইলো এই কালাম ভাইয়ের নাম্বার। আচ্ছা কালাম ভাইয়ের নাম্বার যখন পাইছে ভাই ওরা ফোন দিছে, ফোন দিয়ে আবার ওনার সাথে একটু কথা বলে আমাকে নাম্বারটা পাঠাইছে। পাঠানোর পরে আমি কালাম ভাইয়ের সাথে সন্ধ্যার পরে কথা বললাম। কথা বলার পরে একটু পরে আবার আমাকে বললো যে তার বোনকে পাওয়া গেছে, কি নাম, সাদিয়া। তো পরে সাদিয়ার সাথে আমি আবার কথা বললাম। কথা বলার পরে ভিডিও পাঠাইতে পারতেছি না, যাই হোক ভিডিও পরে পাঠাইছি। পাঠানোর পর তো ওরা দেখে কান্নাকাটি শুরু করছে যে আমার এই বোন। তারপরে আপনার এক এক করে ওই তার একদিন পরে আমার তার মায়ের মোবাইল নাম্বার পাইছি। এইখান থেকে আসবো আমি। প্রথম পর্যায়ে আমরা যেটা জানতে পারছিলাম যে এই কালাম সাহেব ছাড়া আর কাউকেই পাওয়া যাচ্ছে না বা এরকম কিছু। কালাম সাহেব না, কামাল সাহেব। কামাল সাহেব ছাড়া আর কেউই কাউকে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে আপনি আমাকে ফাইন্ড আউট করে বলেছেন মানে কিছু মিস্টেক দেখা গেছে, আমি ইনফরমেশন কালেক্ট করতে গিয়ে কিছু scattered ছিল। জি, সমস্যা দেখা দিয়েছিল। যেমন প্রথমত জানতে পারলাম যে শুধু কামাল ভাই মানে সাথে যোগাযোগ করতে পারলাম। পরে ওনাদের আপন ভাই আছে, ওনার নাম হচ্ছে আমজাদ, ওনাকেও পাওয়া যাচ্ছে না। সাদিয়া ওনাকেও পাওয়া যাচ্ছে না, কারণ সাদিয়াকে কামাল সাহেবের কাছ থেকে নাম্বার কালেক্ট করা যায়নি বা ওনার কাছে নাম্বার ছিল। আমি জিজ্ঞেস করছি, উনি কোনো তথ্য দিতে পারতেছেন না, আচ্ছা। উনি কোথায় আছে, কারণ উনি দেখেই নেই কোনদিন। পরে আমি সাদিয়া আপুর নাম্বার মনিরুল ইসলাম ভাই আমাকে দিল। আচ্ছা সাদিয়া আপুকে আমি ফোন দিচ্ছি, ভিডিও মানে উনি যখন দেখে কনফার্ম করছে যে না ওনার সাথে আমার তথ্য মিল আছে, কিন্তু আমি তো জানি না আমার বোনের নাম কি ছিল। আচ্ছা পরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম তো আপনার ভাই আমজাদ কোথায়? ভাই আমার তো ভাইয়ের নাম কি ছিল। যাই হোক সমস্যা নাই। মূল কথা হচ্ছে যে আমরা প্রথম পর্যায়ে ধারণা করছিলাম যে এই কামাল ছাড়া আলটিমেটলি কারোর সাথে আমরা কানেক্ট করতে পারছি না বা আর কেউ নাই। পরবর্তীতে আমরা ধীরে ধীরে ওদের কাছ থেকে দেখার পরে ওনার মামাও আবার আমাদের এখানে ফোন দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আমাদের এই জায়গা থেকেও আমরা খুব কনফিউশন হয়েছিলাম যে কেউই তো বেঁচে নাই, এখন চিনবে কাকে, এরকম একটা অবস্থা। বলেন তারপরে আপনার এক এক করে সবার সাথে এবং যোগাযোগ করে আমরা প্রাথমিক আপডেটটা দেই না, যোগাযোগ করার পরে আমি সবার সাথে কথা বললাম। আমি ভাবলাম যে যেহেতু জিনিসটা একটু ঝামেলার, আমি সবার সাথে আগে কথা বলে নিই। আমি এক এক করে সাদিয়ার সাথে কথা বললাম, তার আমার সাথে কথা বললাম, এবং রিপন ভাইয়ের সাথে কথা বললাম। বলার পরে আমি নাম্বারগুলি দিছি। আচ্ছা এবং এইটার মেইনলি হচ্ছে সবচেয়ে বেশি কাজ করছে শিমুল নামের একটা ছেলে আছে, উলানিয়া বাড়ি, পরিচিত, এদের বাড়ির পাশেই ছিল, তার নাম শিমুল। চেনেন তো আপনি না, সম্পর্ক তো আছে। ওই শিমুলই একটা করে আমাকে নাম্বার দিছে। শিমুলের সাথে আপনার সাথে চাই, কারণ এই প্রশ্ন যে আমার দর্শকরা করেছেন সেটার পেছনে যথেষ্ট যুক্তি আছে, কারণ আছে। হ্যাঁ, আপনি কি যে কোনো কিছুর জন্য প্রস্তুত? থাকে না এরকম যে যাই হোক না কেন, যেটাই হোক না কেন, রক্তের সম্পর্ক সে আমার, যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন এনি কাইন্ড অফ আইডেন্টিটি, এনিথিং। না, অবশ্যই যদি আইডেন্টিফাই হয় যে তারাই আমার আসল গার্ডিয়ান, এটাই আমার রুট, তো অবশ্যই আমি মেনে নিতে বাধ্য। মানে তাদের বর্তমান স্ট্যাটাস আপনার ক্ষেত্রে ফ্যাক্ট হবে না কখনোই। না, ধরেন তারা দরিদ্রতা একটা ফ্যাক্ট থাকে, অতি দরিদ্র, কিংবা দেখা গেল যে তাদের এমন পরিচয় যেটা নিয়ে আপনার বর্তমান পরিচয় সামাজিকভাবে অনেক মানুষ অনেক কিছু প্রশ্নের সম্মুখীন করতে পারে। কি হয়েছে আমি দরজার বাইরে আপনি জানেন না, আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করছি আপনার মেন্টাল অবস্থা বোঝার জন্য। আপনি না, আমি প্রিপেয়ার। আপনি প্রিপেয়ার, সো যে কোনো কিছু হলে রুট আমার রুট মানতে রাজি আছি। সিচুয়েশন দিয়ে আসলে কখনো সম্পর্ক জাজ করা যায় না। এক্স্যাক্টলি, বিউটিফুল। ওকে, তাওয়াক্কালতু আলাল্লাহ। কাকে দেখলে চিনবেন? কার চেহারা সবচেয়ে মনের মধ্যে বেশি? আমি ছোট থেকে আমার বাবার ইমেজটা আমার কাছে একটু শার্প ছিল।
না বুঝে গেছো? হ্যাঁ, আমার ছোট থেকে নাক ফাটা করেছিল। এটা আমি ভিডিওতে বলিনি। কথা বলতে থাকেন, দেখেন কি বলে। কাকাই দাও না, আমার মা আমার চিন্তা করে না। হ্যাঁ, হ্যাঁ, বলো তো নাম কেন? হ্যাঁ, আমার সামনে সাথে কে আছে? আচ্ছা, ওনাকে সলো ঢুকাবা। ওকে, হ্যাঁ। আমার মায়ের মতো ওর কাকাই দিছি তো এই লিগা আমার ঠিক আছে, আমার মা অনেক সুন্দর ছিল, মানে এরকম। উনি 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 দেখতে মাশাআল্লাহ সুন্দর। হ্যাঁ, বসেন কাকি, অনেক একটু বসেন। সুন্দর ছিল। আমি এটা সবাইকে বলছি যে আমি আমার বাবার মতো হয়েছি। চেহারা মিল আছে আমাদের। দাঁড়ান, দেখেন, আসুন, যান, বসুন। এটা কে? ভয় চিনবো না ভাই। না না, চিনবো, দাঁড়ান। একে দেখেন তো, না, চেহারার মিল খুঁজেন, দেখেন আপনি তো চেহারার মিল খুঁজলেন। চেহারাই তো মিলবো, কিন্তু ওই চেহারা তো মিল হয়তো আছে। ছোট ছিল, হ্যাঁ? তখন 1 বছর বয়স ওর। চেহারার মিল না, শুধু কথাবার্তা টাস টাস করে দুজন একই রকম ভাবে কথাবার্তা বলেন। হ্যাঁ। কে এটা? নাম রাখছি জেসমিন, আমজাদ হোসেন সাদিয়া। ও হচ্ছে সাদিয়া। পরবর্তীতে ওখানে যেখানে পালক দিয়েছিল সেখানে ওর নাম চেঞ্জ করে শারমিন করা হয়। ঠিক আছে কাকি? শারমিন রাখছে নাম। হ্যাঁ হ্যাঁ, এইটাও আমার মামা তো বই না আপন। আপন সকিনা মামা। নাম। হ্যাঁ হ্যাঁ, আপন মামা তো বই নাম। এগের 2টা ছেলে, একটা মারা গেছে। আপনি যাকে বিয়ে করছিলেন আপনার স্বামীর নাম কি কাকি? মোহাম্মদ আলী। কুদ্দুস? ওই হের নাম এইটা ওর বাপ। হ্যাঁ, এর বাপের নাম কি? ওর ভাইয়ের নাম হইলো কুদ্দুস আলী। আপনার নাম মোর্শেদা বেগম জি। বা মোর্শেদা বিবি। জি। আমজাদ কে? ভাই বোনের সংখ্যা কতজন ছিল? আপনার পেটে কয়জন হয়েছে? এই ওরা ভাই বোন 3 জন। 3 জন। কি কি নামগুলো বলেন তো? জেসমিন আমজাদ হোসেন সাদিয়া। আমজাদ কোথায়? আমজাদের কথা ভাই আমি কইতারি না, বহুত তো গাইছি, ভাই নাই ভাই কইতারি না। আমজাদ তো হারাই গেছে। ওই যে পাল্টে দিয়া দিছে, ওরে দিছে। ওরও দিছে, এরও দিছে। দুইটাই দিয়া দিছে। কিন্তু আমজাদ কোথায় আছে আপনারা জানেন না? না রে ভাই, জানি না, কইতারি না, কইয়া পারি না। হেও দেশও আবার লোক লাগাইছি, বুঝছেন, লোক লাগাইছি। আমজাদ কি ওর চেয়ে বড় ছিল না ছোট ছিল? ছোট। আমজাদ সাদিয়ার বড়। আমার ছোট। মানে মেজর ছিল, 2 বোনের মাঝখানে ছিল। আমজাদা ছিল 4 বছর বয়স। কামাল আর রিপন রাশিদাকে? ওরা হলো সৎ ভাই বোন ওরা। ওর মায়ের আগে। কামাল তো যিনি আসছে উনি। হ্যাঁ, রিপনও আসছে, পাশে যে বসে আছে। হ্যাঁ, আছে। আর রাশিদাটা ওর বোন। হ্যাঁ, হ্যাঁ। এই আসে নাই আজকে। না, তার মানে যে ভাই বোনের নামগুলো যে বলছে সব ঠিক আছে? সব ঠিক আছে। আচ্ছা, উলানিয়া পার্শ্ববর্তী ইউনিয়ন বা গ্রাম ছিল, জি জি। ওইটা বলছে ঠিক আছে। গুচ্ছগ্রাম কি এখানে কিছু ছিল না? আপনাদের বাড়ি গুচ্ছগ্রাম আমার হ্যাঁ? গোবিন্দপুরের বাড়ি ভাঙছে, আর ওই গুচ্ছগ্রামের সাইডে শিলনাগা বাড়ি করছে। শিলুনাটা কারা? ওই করছিল, নদী ভেঙে লাইছে, গুচ্ছগ্রামের পাশে হইছে গুচ্ছগ্রাম। এই গুচ্ছগ্রামে কে থাকতো? নানু। নানু থাকতো। ঠিক আছে, আপনার বাপে থাকতো? হ্যাঁ হ্যাঁ, বাপে মায়ে? আমার বাবা বাড়ি হেন আছিল, মানে করছে নতুন আচ্ছা, বাড়ি। ওকে। এই যে বলছেন আপনি সব নাম ঠিক আছে, জি বরিশাল হচ্ছে সে অর্থে আপনাদের জি, জেলা জেলা? বরিশাল। জেলা হচ্ছে বরিশাল, অর্থাৎ কুদ্দুস, মোর্শেদা, বাকি যে নামগুলো বলছেন সবগুলো নামই জি ঠিক আছে। জি। এ হচ্ছে বিষয়। কুদ্দুস সাহেব কোথায় বলেন? মারা গেছে। 2003 সালে উনি মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, উনি মারা গেছে। আপনার সৎ ভাই যিনি উলানিয়াতে চাকরি করতেন উনিও আসছেন মেবি। হ্যাঁ, আর বাকি যে বিষয়গুলো এগুলো সব বলেন। আপনি আমাকে একটু আগে বলতেছিলেন যে আপনার একটা কিছু বিষয় আছে গোপন, যেটা এই যে নাক। নাকের ফুলানোটা, এটাই সেটা? ওই যে মানে নাক বন্ধ হয়ে গেছে এখন, কিন্তু নাক ফুরানো ছিল। জি। তো এটা আপনার মা এসেই বলছে এনাতে। তো কোনো শরীরে কোনো স্পট নাই, শুধু কান 2টা ভরাইয়া দিছিলাম, কানে গাফুল বানিয়ে দিছিলাম, আর এই যে নাকে একটা পাথর দিয়ে জিনিস বানিয়ে দিছিলাম। কিন্তু ওইটা বন্ধ হয়ে গেছে এখন। ফুটা আছে, কিন্তু পিনটা নেই, পিনটা নাই, মানে জিনিসটা নাই, পড়ে গেছে। কি মনে হয়? এটাই আমার পরিবার। আপনি কনফার্ম? হ্যাঁ, এই যে মানে নাকের এই ব্যাপারটা, নামগুলো। আপনি জীবনে কখনো কান্না করছেন? আসলে আমি কান্না খুব কম আসে, মানে আমি যখন অনেক হার্ড হই তখন আমার কান্না আসে না। সেই হারটা কি? মানে তো আপনাকে যখন আমি দাঁড়াতে কষ্ট বন্দুক পাই। সামনে, কষ্ট পান? মানে ইমোশনাল হয়ে যায় যখন বেশি। ওকে। মানে কষ্টতে বানি ভাব তরিয়ে গেছে। একসময় আসলে অনেক কান্না করতাম, যখন স্কুলে পড়াশোনা করছি সবার গার্ডিয়ান আসতো, বাবা মা আসতো, আমার কেউ আসতো না। আমার জন্য যে আসতো
তারা দেখা যায় যে তাদের এটা জব ছিল, বা আস্তে আস্তে তারা আমাদেরকে ভালোবাসতো, সেভাবে আসতো। কিন্তু ওই রকম যে মানে নিজের বাবা মা তো আসতো না, এটা তো আমি জানি, এটা রিয়েল। সো মানে অনেক কান্না করতাম। কাকি, আপনার মেয়ে তো পাইলেন, মেয়েও বলতেছে এটা আপনি তার মা, এরপর তো কোনো কথাই থাকে না। জি। আর ওর বোন হচ্ছে সবচেয়ে বড় ডিএনএ টেস্ট, ওর দুইজনের চেহারার যে মিল, মাশাআল্লাহ ভাই বোন তিনজনের চেহারা একই এক। রকম। আমি জানি না আমজাদ, যদি এই ভিডিওটা আমাদের চোখে পড়ে, আমজাদ কিভাবে বড় হয়েছেন, কোন পরিচয়ে বড় হয়েছেন জানি না। এইটারও আবার দিছে যে যেন ফালতে, বুঝছেন। আমি আবার দেশে গেছিলাম, যখন আবার গাঙ্গে যদি বাড়িঘর না ভাঙতো তো মনে করেন খুঁজে বাইর করতাম, বুঝছেন। আচ্ছা, তো কাকি আপনার কি পরবর্তীতে সংসার হয় নাই? সংসার হয়েছে? ওই এখন আপনি কিভাবে আছেন এটা বলেন। এখন বেশি সুদ নাই। এখন আপনি কারো কারো ওদিকে- জিম্মায় আছেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ। সেখানে কোনো সমস্যা হবে না ওকে নিয়ে? না 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 না, হ্যাঁ অনুমতি লইয়া লইছি। আচ্ছা, হ্যাঁ বলছে আমার যদি এই যে শরীফ করে যে একটা সুন্দর ছেলে না, এটা মনে করেন আমার এই ঘরের, বুঝছেন। এখানে আসছে? জি। ও আচ্ছা, মাথায় যে ক্যাপ দেওয়া, ওই পাশে কোথায় বসেছি আমি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সুন্দর করে, হ্যাঁ মানে সম্পর্কে ও সে অর্থে ওর ভাই হচ্ছে। হ্যাঁ। আবার ভাই বলছে কি আমার আফুরে আমি কামাই করে খাওয়াবো। না, ওকে হয়তো কামাই করে খাইতে হবে না, ও ভালো পরিবেশে বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখছি তেল লিগি তো কইলাম যে আল্লাহ যা করে এরকম কথা, আল্লাহ করে হেফাজত রাও, দুনিয়া তো রাও, কাকেরা তো রাও, খাসর ময়দানে কামতের মধ্যে রাও, বুঝছেন। আমি অনেক দুঃখুনি, অনেক। আপনি ভিডিও দেখছেন আসার আগে, আমাদের এখানে আসার আগে ভিডিওটা দেখছেন আপনারা? আমি ভিডিওটা দেখি তো পাগল হয়ে গেছি। কেমনে দেখলেন? মোবাইলে মানে অন্য কে বলছে আপনাকে? আপনার কথা কি, আমাদের কথা কে বলছে গিয়া? আমরা তো প্রথম দিন আপনাকে পাচ্ছিলামই না, না দেয় নাই আমাদেরকে কেউ নাম্বার, ঠিক আছে সমস্যা নাই। কিন্তু আপনার নাম্বার যখন আমরা পাইলাম, কে বললো আপনাকে যে আপনার মেয়ে পাওয়া গেছে? কে খবর দিছে? আমারে কেউ খবর দেয় নাই কা। হ্যাঁ। আমি ওই যে আমার ভাই খবর দিছে, তো মিটু আছে না, মিটু আবার আমার ওই লোকা ভাই ফুট, হ্যাঁ, এই উলেন্যার, বুঝছেন। এ খবর দিছে। হ্যাঁ। পরে মোবাইলের মধ্যে দেখছেন, হুম। দেখে চিনে ফেলছেন যে এটা আমার মেয়ে। জি জি। আবার এটার পাশে ছোট্ট ছবিও ছিল। হ্যাঁ, ছোটবেলার ছবি দিছিলাম বোধহয় না? হ্যাঁ, 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 হ্যাঁ। এই ছবিও দেখছি, দেখে ওই তো সেদিন থেকেই আমার আর কোনো ইয়া নেই, বুঝছেন। আমি কেমনে পাইমু ওই ছবিও দেখছি। জোসনা আক্তার নামে করছেন কেন আইডি? এটা ওই যে যখন আমাকে পাইছে গাজীপুরে, হুম। তখন তো আমি নামও বলতে পারিনি, মানে স্বাভাবিক মানে কথা বলতে পারিনি ওভাবে, তো ওইখান থেকেই নামটা দেওয়া। জোসনা আক্তার। তো পরবর্তীতে আমার যখন মানে আস্তে আস্তে আমি একটু নর্মাল হয়েছি, তখন আমার মনে পড়ছে যে এই যে আমার নাম জেসমিন। জেসমিন। আচ্ছা, ওনার এনআইডি কার্ডে জোসনা আক্তার নামে আছে, কিন্তু বাবা মায়ের নাম ঠিক আছে, কুদ্দুস আলী মোর্শেদা বেগম। এখানে কিছুদিন আগে, মানে কিছুদিন কালকে আমি একটা মেইল চেক করলাম আপন ঠিকানায়, কোন এক ভদ্রলোক ইংলিশে আমাকে মেইল করেছেন 4-5টা লাইন লিখে। সেটা হচ্ছে এনআইডি কার্ড চেক করার ব্যাপারে তারা। সত্যি আমার লাগে কথা কইতে না, কষ্ট মনে, মার সাথে কত বছর পরে দেখা? কষ্ট মনে। আমি যে কত অসহায় হইয়া, এই যে দাগ এখন রয়েছে মাথায়, কপালে, সংসারের অভাবে। আপনার মায়ের লগে কত বছর পরে দেখা? এই মায়ের লগে ওর সাথে আমার মা মারা গেছে, লোকর কত সালে মারা গেছে আপনার মা? আমার মা মারা গেছে কত সাল ছিল তো বুঝি না, কই 2011 সালে। ওই যে আর মনে আছে, এবার কোরআন শরীফ পড়ছিল। 11 বছর পরে মায়ের সাথে দেখা? ওনার সাথে তখন আমার দেখা হয়েছিল, কিন্তু উনি কথা বলে নাই। ও, ওই যে আমার বোনটা বুঝেন না, কয় আমি কি নিয়ে বাঁচবো, তুই যদি ওরে নিয়ে যাস তুই পরিচয় দিস না, বুঝছেন। আমি কি নিয়ে বাঁচবো, তা তো আমি দেখছি, মানে কথা আমার নানু, আমার মার ফুফু হয় না, তখন আমার নানু অসুস্থ হইলে আমার মা দেখতে যায় ফুফুকে। তখন আমি ক্লাস 5-এ সমাপনী পরীক্ষা দিছি। পরীক্ষা দিয়ে 2011 সালে আমি পরীক্ষা দিছি 10 বছর বয়সে। হুম। তখন আমার বয়স 10 বছর ছিল, ছোট ছিলাম। পরে আমার মা কয়, পরীক্ষা দিয়ে আসার পরে কয় কি আমার লোকে যাবি? আমি কই কোথায়? কয় কি তোর নানু অসুস্থ। আমি তো মা আমার তো নানু নাই। তুমি বলছো না আমার নানু নাই, মারা গেছে। আমার ফুফু, তোমার নানু হয় না। তারপর আমার মার সাথে গেছি, তখন তো আমি সবই বুঝি। যদি আমার আপু যদি 6 বছরে সব মনে রাখতে পারে, তাহলে আমি 10 বছরে রাখতে পারবো না। হ্যাঁ। তখন উনি অনেক মানে প্রেশার উঠছিল নাকি, শুয়ে ছিল। পরে আমার মা গিয়া, কিন্তু ছোটবেলা থেকেই আমি শরীরের গঠন সব আমার মা নাকি মতন নাকি। তো আমাদের ফ্যামিলি যারা আগে থেকে আমাদের যারা চিনতো, সবাই জানে যে আমি ওনাদের ঘরে ভালো, যার ঘরে বড় হচ্ছে। সবাই বলতো, রাস্তায় খেলাধুলা করতাম, স্কুলে যাইলে বলতো কি বাবু মোর্শেদার মতন দেখতে, মেয়েটারে পুরা মোর্শেদার মতন হয়েছে, চেহারার গঠন, শরীরের বান সব মোর্শেদার, মানে ওনার কথা বলতো। তখন আমি আইসা আমার মাকে জিজ্ঞাসা করতাম, মামা আমি মোর্শেদার মতন হয়েছি, কার মতন হয়েছি? তোমার নাম না সৌকি, আমার আমার নাম না সৌকি না। আচ্ছা, যে না হ্যাঁ দেখলে কয় কি মোর্শেদার মতন নাকি হয়েছে, মোর্শেদাটা কেডা মা? তারপর মায়ের কথা আমার নামে একটা মোর্শেদা। কিন্তু আমি কইতাম কি তোমার মতন আমি হই নাই, তুমি তো আমার মায়ের। আমি মা আপনাকে ভালোবাসে?
আল্লাহ তাইলে যদি ভালোই না বললাম বাসতো না, সন্তান নাই তো, একটা ছেলে আর একটা। আপনারা তো এখন সবাই অনেক বয়স হয়ে গেছে, ও এখন অ্যাডাল্ট, আপনিও প্রাপ্তবয়স্ক। যাই হোক, একটা জিনিস বলি, কোনো বাবা মাই কষ্টে না থাকলে, মানে ভয়ঙ্কর রকম কষ্ট না থাকলে নিজের সন্তানকে কখনো কারোর কাছে দেয় না। তারপর আমার যখন বয়স হয় তখন ক্লাসে যখন আমি পড়ালেখা করি, মানে আমি ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করছি, আমার উনি যাদের কাছে দিয়ে আসছে ওনারাও দিনমজুরি, অনেক গরিব, অনেক অনেক গরিব আমার ফ্যামিলি। আমি এখন যাদের কাছে থাকি, আমার বাবা আর আমার ওই ঘরে শুধু একটা ভাই আর আমি। তারপরে মনে করেন যে ওনারাও দিন আনতে পারলে খায় না, আনতে পারলে খায় না, না খেয়ে থাকি। তো এটার জন্য কি মার প্রতি অভিমান আপনার, যে মা কেন কথা? অভিমান না, আমার শুধু ওনার কাছে একটাই প্রশ্ন যে আমি কি অপরাধ করছিলাম আমাকে এরকম পরিস্থিতিতে এরকম ভাবে মানুষ আমাকে বদনাম করে। আমি নাকি আমার বাবা আমার পরিচয় নেই, এগুলো শুনলে আমার তখন রাগ হয় যে কেন এগুলো বলে মানুষ আমাকে। আজকের ভিডিওটা অন্যরকম ভাবে ডাইমেনশন যুক্ত করলো, এবং আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে কেন আমরা প্রাথমিক আপডেট করিনি এই ভিডিওর। আমাদের অনেক কনফিউশন ছিল যে আমরা সবাইকে গেট টুগেদার করাতে পারবো কিনা, অনেক কনফিউশন ছিল, এবং আমাদের টিম মেম্বার, ভলেন্টিয়ার, মনির ভাই সহ সবাই দিনরাত পরিশ্রম করেছেন এই ভিডিওর পেছনে, সবগুলোকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে নিয়ে এসে একটা জায়গায় করানো। আমরা যখন ওই বাইরে যখন ভিডিওটা রেকর্ড করছিলাম, প্রত্যেকের মুখাবয়ব বা বলার ভঙ্গি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এদের ভেতরে এক ধরনের ডিস্টেন্স আছে। বাট সেটাকে আমরা বড় করে দেখতে চাই না, আমরা বরং বড় করে দেখতে চাই যে ওনারা আজকে সবাই জেসমিনের জন্য একটা জায়গায় বসেছেন, একটা ঘরের নিচে বসেছেন, একটা ছাদের নিচে বসেছেন। এইটা একটা অনেক বড় জিনিস। কষ্ট আছে মনের মধ্যে আমি জানি, কিন্তু আজকের দিনটাকে বড় করে দেখেন। আজকের পরে তো কষ্ট থাকার কথা না। বোন রে পাইছেন, মারেও পাইছেন, হলো 11 বছর পরে কথা, কিন্তু এই অভিমান 11 বছর না, আমার 20 বছর বয়স চলে, 20 বছর পরই। 20 বছরের মধ্যেই প্রথম। 11 বছর মা মারা গেছে। ওইটা মানে আমি তো ওনাকে দেখছি কিন্তু চিনি তো নাই, কিন্তু উনি তো আমাকে চিনছে, তাইলে কেন কথা সেদিন আমাকে নিয়ে আদর করলো না? ওইটাই আমার আফসোস যে আমি না হলে চিনি নাই, উনি তো আমাকে চিনছে, কেন আমাকে একটু আদর করলো না, কেন সেদিন আমাকে এড়িয়ে গেল? এটাই আমার দুঃখ, আর কিছু না। কাকি, আপনার মেয়েকে আপনি বুঝায়েন, আমার তো বোঝানোর শক্তি নাই, জি। আর মা সত্তাকে সেটা আমি জানিও না, তো আপনি ভালো বুঝবেন। তবে আমি বুঝতে পারছিলাম না যে প্রথমে এসে কেন আপনি এরকম চুপচাপ ছিলেন, এতক্ষণে আমার কাছে ক্লিয়ার হলো। দেখেন, আপনার জায়গা থেকে আমরা বের হয়ে কোথায় চলে গেছি। সবসময় চুপচাপ, হ্যাঁ। আমার ফ্যামিলি আছে, না, আমার চাচা ভাই আছে, আমি কারোর সাথে ওরকম আচ্ছা, কথা বলি ঠিক না। আছে, কিন্তু আমি আপনাকে যে বলতেছিলাম না যে কোনো পরিস্থিতির জন্য রেডি থাকা, সিচুয়েশন যেটাই হোক না কেন রেডি থাকা, আপনি কি সেই ফিলিংসের উপর এখনো আছেন? ওকে, আলহামদুলিল্লাহ। সো আমি আর এই পার্টটা বড় করতে চাই না, বাইরে অনেকে অপেক্ষা করতেছেন, অনেক দূর থেকে এসেছেন, ওনাদের সামনাসামনি করাতে চাই। ফাইনালি বলেন আপনি কি বলবেন? আপনি চাইলে ডিসিশন চেঞ্জ করতে পারেন। বলো বিল্লাল। আমি আর কি ডিসিশন চেঞ্জ করবো, এটাই আমার পরিবার। এটা আপনি নিশ্চিত? মানে চেহারা বা একটা মানুষকে আইডেন্টিফাই করার সব থেকে বড় হচ্ছে যে তাদের সব ভাই বোন বা তাদের যে সব নাম সবকিছু ম্যাচ করা। তো সবকিছু ম্যাচ হয়ে গেছে, এখানে আর কোনো কনফিউশন নাই। আপনার মন থেকে আসতেছে পুরো বিষয়টা? হ্যাঁ, মানে এটা আমার মা, কিন্তু সে অবশ্যই অন্যায় করছে আমার বোনের সাথে। সে যেটা করছে, আমার বোন এখানে রাগ করে থাকার বা তাকে নেগলেক্ট করার এখানে অনেক যুক্তি আছে। আর আমারও যতটুকু মনে পড়ে যে আমাদের সাথে এরকমই হয়েছিল, আমি যেটা বলছি আমার ভিডিওতে। তো আমার অত ক্লিয়ার কিছু মনে নেই, কিন্তু মা তো মাই, কিন্তু তাকেও তার ভুলটা শুধরাতে হবে। আমার মনে হয় যে মাকে ওই কাঠগড়াটায় দাঁড় করানোটা সন্তানের উচিত হবে না, যে মা তুমি একটা ভুল করেছো। মার জায়গাটা বুঝতে হলে ওই জায়গাটা আপনার জীবনে রিপিট হইতে হবে, সেটাও আমরা চাই না। হ্যাঁ, সে হচ্ছে বিষয়। আজকে যদি উনি না আসতো, আমরা এরকম কেসও পাই যে একটা ভিডিওতে এসে শুধুমাত্র মায়ের নামে একটু অন্যরকম বলেছে, মা আসে নাই, পাবলিকের সামনে ফেসই করে না, এরকম আছে কেস। আপনার মা তো সমস্ত জটিলতার মধ্যে আজকে আসছে, সেইটাই বড় অ্যাপোলজি। এই জন্যই মা তো মাই। পৃথিবীর কোনো বিচার বা কোনো আদালত বাপ মাকে কখনো সামনে দাঁড়ায়, হয়তো পারে, আইন পারে, কিন্তু আমাদের জায়গা থেকে, আমাদের বিবেকের জায়গা থেকে এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তো সেই জায়গাটা থেকে আপনার মা কি ভুল করেছে না করেনি সেটার জাজমেন্ট আজকে বড় কথা না, কিন্তু উনি আপনার মা কিনা সেটাই হচ্ছে বড় কথা। অবশ্যই আমার মা। ব্যাস, দ্যাটস অল। আর বাবা যেহেতু বেঁচে নাই, সুতরাং বাবার প্রতিও কোনো অভিমান রাখেন না, বাবা যেখানে দিয়েছিল বাবার জন্য দোয়া করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিচয়হীন হয়ে বাঁচা। মূল কথা হচ্ছে কেউই পরিচয়হীন না, কিন্তু তারপরেও এই কারণে যেহেতু কথা দিয়ে ফেলছে, সেটাও তো একটা কথা।